যে জাপসো হইছে না একবার ক্লিয়ার থাক। ওকে, সবাই একটু খেয়াল করো। আমি ওরা কথা বলি না, কত উদাহরণ 40 দেখো কত নাম্বার উদাহরণ। তুমি যদিও আগে পাবে দেখো, হ্যাঁ বুঝে মানে একটু ভালো বুঝো, আশা করি বুঝার কথা। আমি চেষ্টা করি যে কেউ না পাইলেও যাতে পারফেক্টলি বুঝে। দেখো ওরা প্রথম যে সমীকরণ দিয়েছে সেটা কি দিয়েছে, y equal to mx, তারপর যেটা দিয়েছে y equal to m1x, তারপর যেটা দিয়েছে y equal to b। আমি যদি স্থানাঙ্ক ব্যবস্থা এগুলোকে আঁকি, একটু চেষ্টা, অবশ্যই তোমাকে এই অঙ্কের চিত্র আঁকতে হবে, মাথা দিতে হবে। হ্যাঁ আচ্ছা, y equal to m1x এটা বুঝতেছো যে তোমরা কি মূলবিন্দু কারণে, আবার y equal to y equal to mx এটা মূলবিন্দু কারণে, y equal to m1x এটা মূলবিন্দু কারণে। তবে এই দুটার মধ্যে একটা সম্পর্ক শেষে দিয়ে দিয়েছে, m1 is greater than m, দিয়ে দিয়েছে না, m1 মানে ঢাল, পরের ঢালটা এটার চেয়ে বড় হবে, ঢাল বেশি হওয়ার কারণে কোণ বেশি হবে, বুঝতে পারছো? তার মানে এইটার ঢাল, এটার কোণটা বড় হবে আর এটার কোণটা ছোট হবে। আচ্ছা প্রথম তাহলে আমি প্রথমে y equal to mx যেটা দিছে, তো y equal to mx টা আমি মনে করি এরকম আঁকলাম, এটাই এক নাম্বার রেখাটা। কথা কি বুঝতে পারছো? মানে কেন এরকম আঁকছি, কারণ আমরা জানি y equal to mx এর মূল বিন্দু আমি এই জন্য আমরা এভাবে আঁকছি। আবার এদিক দিয়ে আঁকি না, আমরা প্রথম কোণের দিয়ে আঁকবো, এই জন্য আঁকি, বুঝতে পারছো? তারপর y equal to m1x, যেহেতু m এর চেয়ে m1 টা বড়, তাহলে এটা একটু উপর দিয়ে এইভাবে যাবে, এটা হলো 2 নাম্বার রেখা, বুঝতে পারছো ব্যাপারটা? এখনো বুঝো নাই? ক্লিয়ার? তুই দুটো চিত্র আঁকছিস যে দুটোটা যে মূল বিন্দুগামী, কিন্তু একটা নিচে একটা উপরে কেন হয়েছে বুঝতে পারছো তো? কোনটা নিচে হবে কোনটা উপরে হবে এটা কিন্তু প্রশ্ন বলে দিছে, আমার কথা না, বুঝতে? m1 is greater than m, মানে m1 টা বড় হবে, ঢাল বড় হলে কোন বড় হয়, বুঝতে পারছো? কারণ 10 এর মান দিয়ে, তো 10 এর মান 0 থেকে যত উপর দিকে যায় ওর মানটা তত বাড়ে, ইনফিনিটি দিকে যায়, জানো না তোমরা এটা? না জানলে আপাতত মনে রাখবে, 10 থিটার মান 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে যত বাড়ে, কোণের মান যত বাড়ে, মানে সংখ্যার মানও তত বাড়ে, ঠিক আছে? তো সেই হিসেবে m1 টা m এর চেয়ে বড় হওয়ার কারণে m1 এর যেটা সমীকরণ থাকবে, m1 টা যে সমীকরণ থাকবে ঢাল, ওটা ঢালটা বড় হবে, আগেরটার চেয়ে কোণ বড় বেশি হবে, ঠিক আছে? এজন্য এটা উপরে হবে, কথা ক্লিয়ার? তারপরে আসো এইটাকে আমি কিভাবে আঁকতে হবে, এইভাবে আঁকতে হবে, হ্যাঁ এক নম্বরটা। আচ্ছা তার একটু বড় হতে হবে। আচ্ছা তারপরে বলছে y is equal to b, এখন প্রশ্ন হলো y is equal to b এর কি সরল সমীকরণ? y is equal to কোন b টা আসলে কোন একটা সংখ্যা, যেমনটা আমরা কোন একটা অঙ্কের মধ্যে পড়ছিলাম y is equal to 4, y is equal to 4 দিয়ে যত থেকে আমরা বুঝি যেটা x অক্ষের সমান্তরাল সংখ্যার সমীকরণ। তো x অক্ষ তো এটা, এটা সমান্তরাল তো অনেক রেখা হতে পারে, কোনটা? y is equal to 4 দ্বারা বোঝায় মূল বিন্দুতে 1 2 3 4 ঘর যায়, তারপর y অক্ষের সমান্তরাল হবে। এখন দেখো 4 দেয় না, দিছে b, আনুমানিক কোন একটা সংখ্যা নিব আর কি, যে মূল বিন্দু হতে y অক্ষ বরাবর b ঘর যাব আমরা, b ঘর মানে কত আমরা জানি না, আমরা যাব, ঠিক আছে? যাইয়া তারপরে x অক্ষের সমান্তরালটা রেখা আঁকবো, এই রেখাটার সমীকরণ হচ্ছে কি y is equal to b, তাহলে এটা হলো y is equal to mx, এইটা হলো y is equal to m1x, আর এইটা হলো y is equal to b, বুঝতে পারছো? এখনো বুঝো নাই? তাহলে তোমাকে কিন্তু এরকম একটা চিত্র আঁকতে হবে, গ্রাফে না, আনুমানিক এরকম একটা চিত্র আঁকতে হবে, সম্পূর্ণ ক্লিয়ার? পরীক্ষা হলো তোমাকে আঁকতে হবে। এখন প্রশ্ন বলছে যে এই তিনটা সমীকরণ দ্বারা যে তিনটা সরলরেখা বোঝায়, ওই সরলরেখা বা ওই রেখা তিনটা দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তো আসো, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দেখো আগে কোথায় ত্রিভুজ উৎপন্ন হয়েছে তিনটা বাহু দ্বারা বা এই তিনটা সমীকরণ দ্বারা, সেটা আমরা দেখবো। এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, না এটা রেখা দ্বারা, এটা না এই পুরোটা কেন? হ্যাঁ না কোনটা? তিনটা রেখা আছে কোথায় দেখো, এইটা 1 এইটা 2 এইটা 3, তাহলে এতটুকুর মধ্যেই আছে, এটা তো মূল বিন্দু নাম দেওয়াই আছে, আর এটা নাম দিব a, এটা নাম দিব b। কেমনে দিলাম আমি? দেখো 1 ও 2 এর ছেদবিন্দু মূল বিন্দু, 1 ও 3 এর ছেদবিন্দু a, 2 ও 3 এর ছেদবিন্দু b, বুঝতে পারছো? আর বাকি অংশগুলোর মধ্যে কোন ত্রিভুজ উৎপন্ন হইলো ওর মধ্যে তিনটা রেখা নাই, তাহলে এটার মধ্যে কোনো 1 2 3 কোনোটাই নেই, এটা y অক্ষ, ঠিক আছে? এখানের মধ্যে এইটা আছে এইটা আছে, এটা তো নাই, তাহলে এটা এই ত্রিভুজটা আমাদের তিনটা বাহুতে আবদ্ধ হবে না, ঠিক আছে? তারপর আবার এইটা যদি হিসাব করে এটা তো নাই, তাহলে এইটা আছে এইটা আছে, কিন্তু এটা তো নাই সমীকরণের মধ্যে, তো y অক্ষ, বুঝতে পারছো? যার কারণে এই ত্রিভুজটা হবে না, তাহলে শুধু হবে কি এই ও এ বি যে ত্রিভুজটা আমি আঁকছি এতটুকুই হবে, এই তিনটি সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজ। কোথায় ক্লিয়ার? হ্যাঁ এখন ওরা ক্ষেত্রফল বের করতে বলছে, তো ক্ষেত্রফল বের করবো কি বলবে? সমীকরণ দিয়ে তো আমি ক্ষেত্রফল শিখেই, ক্ষেত্রফল শিখেছি বিন্দু দিয়ে, একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তো যেহেতু এই ত্রিভুজ এই সমীকরণ তিনটা এই ও এ বি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি মূল বিন্দু,
আর এই বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। কাহিনী এই জায়গায় আমাকে এই বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো? এবার আসো, এই বিন্দুটা কোন দুটো রেখা ছেদবিন্দু? দেখো তো, এই বিন্দুটা 1 আর এই 3 এর ছেদবিন্দু। 3 এ y এর মান ডাইরেক্ট b দেওয়া আছে, তার মানে এই বিন্দুর কোটিটা b। আমি আর বুঝতে পারিনি। আমি বলতে পারো স্যার, 1 এ তো y এর মান ডাইরেক্ট দেওয়া আছে mx, কিন্তু এখানে x দেওয়া আছে, এর জন্য এটা কোনো স্থানাঙ্ক হবে না। স্থানাঙ্ক দিলে কোনো সংখ্যা লাগবে। y যদি mx m টা সংখ্যা যদি হইতো শুধু, তাহলে একটা কথা ছিল। x টা থাকার কারণে এটা স্থানাঙ্ক হবে না, এটা y কোটি হয় না। বুঝতে পারছো? ডাইরেক্ট y এর মান যে সংখ্যা দেওয়া আছে ওইটাই হবে কোটি। কথা ক্লিয়ার? কিন্তু কোটি বুঝলাম, কিন্তু ভুজ কোথায়? ভুজ কত হবে? তো ভুজ পাওয়ার জন্য y এর মান b টা ওই এক নং সমীকরণে যে y ইকুয়াল টু mx আছে, এক নং সমীকরণে কি আছে? y ইকুয়াল টু mx। ওই mx এর মধ্যে y এর মান b টা, y এর মান b টা এক নং 3 নং সমীকরণে 3 নং সমীকরণটা y ইকুয়াল টু b। ওইখান থেকে y এর মান b টা এক নং সমীকরণে যে y ইকুয়াল টু mx আছে, এখানে y এর মান y এর জায়গায় আমি b বসাই দিলাম। বুঝতে পারছো? কোথায় বসাইছি? y ইকুয়াল টু mx এর y এর জায়গায় b বসাইছি। কেন বসাইছি? কারণ এক দুই ছেদ বিন্দু, তো এই বিন্দুতে তো y এর মান সিদ্ধ হবে এই সমীকরণটা। তো y এর মান b দ্বারা এই সমীকরণ সিদ্ধ করাচ্ছি, ঠিক আছে? তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? mx। পক্ষ পরিবর্তন করে লিখবে mx ইকুয়াল টু কত? b। তাহলে x ইকুয়াল টু কত? b বাই m। এখান থেকে আমার x এর মান বের করতে হবে। এই x এর মান যেটা বের হবে, এটাই আসলে এই বিন্দুর ভুজ। বুঝতে পারছো? না বুঝো না ব্যাপারটা? যে বুঝো না সে এই অঙ্কে আর বুঝবা না, শেষ। তাহলে কিভাবে আমি এই বিন্দুর ভুজ এবং কিভাবে আমি এই বিন্দুর কোণ বের করছি, কথা ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হিন্দি আরেকটু মানে কোনটা বুঝো না, এটা বুঝতে দেবো আমাকে। y is equal to mx কিভাবে ছিল? y ইকুয়াল টু mx হলো এই এক নাম্বার রেখার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx। ওকে, এইটা একটা সমীকরণ না? আবার এই যে y ইকুয়াল টু b এটা একটা সমীকরণ, আর এই 1 এবং 3 এর ছেদবিন্দুটা হচ্ছে কত? a। তো y এর মান b দ্বারা, যেহেতু এইটা দুইটা ছেদবিন্দু a বিন্দু, তাহলে এই ছেদবিন্দুটার দ্বারা, এই ছেদবিন্দুটা যে দুটো সমীকরণ দ্বারা কি হয়েছে ছেদ করছে, ওইটার y এর মানটা এটা দ্বারা সিদ্ধ হবে। কোনটা দ্বারা? কি বলো? y এর মান কি আছে? এটা b না? এখানে কি y এর মান আছে? নাই। তোমার কাছে মনে হতে পারে যে mx আছে, মান আছে, মান না, কিন্তু এখানে x আছে, তো এটা মান না। এই y এর মান যেটা আছে ওইটা দ্বারা এই সমীকরণে কি হবে? সিদ্ধ হবে। কেন হবে? কারণ যেহেতু দুইটা রেখা ছেদ করছে, ছেদ না করে সিদ্ধ হইতো না। দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে না? যেহেতু ছেদ করছে, তাহলে অবশ্যই এটার y এর মান দ্বারা এই বিন্দুটা কি হবে? সিদ্ধ হবে। তো আমরা y এর মান b দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করেছি। কেমনে করেছি? y ইকুয়াল টু mx এর মধ্যে y এর মান b যেটা সেটা বসিয়ে দিয়েছি এখানে। বুঝছো? তো বসিয়ে x এর মান বের করছি। x এর মান যেটা বের হয়েছে ওটাই এই বিন্দুর কি? ভুজ। একই রকম ভাবে আমরা b বিন্দুর ভুজও বের করব এবং কোটিও বের করব। তো আসো, b বিন্দুটার কোন দুটো রেখা ছেদবিন্দু? b বিন্দুটা 2 আর 3 এর ছেদবিন্দু। 3 এ তো y এর মান ডাইরেক্ট b দেওয়া আছে, তাহলে এটারও কোটি b। আর ভুজ কত? ভুজ এর জন্য এই y এর মান b টা 2 নং সমীকরণে যে y ইকুয়াল টু m1x দেওয়া আছে ওইখানের মধ্যে বসাই দেব, ঠিক আছে? তো কি দেওয়া আছে? 2 নং সমীকরণে y ইকুয়াল টু m1x, y এর মধ্যে কি বসাই দেব? y ইকুয়াল টু b। কেন বসাবো? যেহেতু তারা একটা বিন্দুতে ছেদ করছে, এই দুটো সমীকরণ, এই দুটো সমীকরণের জন্য y এর মান b টা এইখানে বসাই দেব। বসাই দিয়ে আমরা এখানে পক্ষ পরিবর্তন করে লিখব। তারপরে x গুলো কি হচ্ছে? b বাই m1। এই b বাই m1 টা হচ্ছে কি? আমাদের b বিন্দুর ভুজ। তাহলে দেখো, মূল বিন্দু মানে ও এ বি যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, ওই ত্রিভুজের মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। তাহলে আমরা ওই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, ওই যে আগের চ্যাপ্টারের মধ্যে 3C তে আমরা করছি না, যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? হাফ ইনটু ওই বিন্দু তিনটার গুণিত নির্ণয় করব, তারপর ক্ষেত্রফল বের হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। তো আসুন আমরা সমাধান শুরু করি। হ্যাঁ, একটু খেয়াল করো, প্রথম রেখাদ্বয়, হ্যাঁ, এটা সমীকরণ লিখলাম। দেখি এখানে 1 আর 2 চিত্র থেকে লিখতেছি এটা। এই 1 আর 2 ছেদবিন্দু কি? মূল বিন্দু। মূল বিন্দু লিখে তার স্থান করে লিখবো 0 0। ওকে, বুঝা গেছে? তাহলে লিখবা 1 আর 3 এর ছেদবিন্দু লিখবা, ঠিক আছে? 1 আর 3 এর ছেদবিন্দুর এই বিন্দু এভাবে লিখবা, 1 ও 3 এর ছেদবিন্দু এ। আচ্ছা, এই স্থানটা আমি এখানে ডিরেক্টলি লিখবো। কেন লিখবো? আমি চিত্রের নিচে দিয়ে দুইটা মান, এই দুইটা সময় সমান দিয়ে রাখবো। বুঝতে পারছো? এটা অঙ্কের অংশ, এটা রাফ না, এটা কি অঙ্কের অংশ। এইভাবে রাফ দেখালেই চলবে, এটা অঙ্কের মধ্যে দেখানো দরকার নেই। ক্লিয়ার ভাবে বুঝতে পারছো? অঙ্ক দেখে শুধু আমরা বড় করবো, যেভাবে চিত্র নিচে দিয়ে দিলাম। তাহলে এই বিন্দুর স্থানটা আমরা কি পেয়েছি? b বাই m কমা কত? b। তারপর লিখবো 2 ও 3 এর ছেদবিন্দু b
বি বাই কত হবে m1, বি। সবাই বুঝতে পারতেছ? সুতরাং ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কেমনে বাই করে হাফ ইনটু, এই দেখো ওই বিন্দু তিনটি জানি না কোন কোন বিন্দু তিনটি, ও এ বি। তো প্রথম মূল বিন্দু থাকলো 0 0, সবাই জানো তো কিভাবে দেখে। তারপরে এই বিন্দু কি বি বাই এম স্পেস বি, তারপরে কত বি বাই m1 স্পেস বি, আর এখানে 1 1 1 দিয়ে নির্ণয় করব আমরা। হ্যাঁ, আচ্ছা এতটুকু উঠাও। ওকে, দেখো সবাই একটু খেয়াল করো। তো এটা বিস্তার কিভাবে করে, সমান হাফটা থেকে যাবে, এটা থার্ড ব্র্যাকেট দিব 0। আমরা সবসময় প্রথম সারি দ্বারা বিস্তার করি, এই দিকে দেখো, আমরা সবসময় প্রথম সারি দ্বারা বিস্তার করি না, হবে তো না কি যাবে, এটা তো সহজ অঙ্ক। 0 দ্বারা বিস্তার করলে কি হবে 0, মাইনাস আমরা আবার এই 0 দ্বারা বিস্তার করলে কি হবে 0, তো সহজ হয়ে গেছে না, শুধু প্লাস 1 দিয়ে বিস্তার করব। তো 1 দিয়ে বিস্তার করে কি নিয়ম কি, 1 এর সারি এবং মনে করো মনে বাদ দিই, বাদ দিয়ে যে চারটা থাকবে চারটার মধ্যে আর আরেকটা মানে m m লিখব। তো এই যেটা গুণ করো, b আর b গুণ করলে b স্কয়ার বাই m ভাঙিয়ে দেব না, এখনো বুঝো নাই? হ্যাঁ, মাইনাস তারপরে আবার b আর b গুণ করলে b স্কয়ার, আর নিচে কি থাকবে m1। আর এবারে এগুলো কোনো দাম নাই, শেষ পর্যন্ত কি থাকবে cos sin হাফ অফ b স্কয়ার বাই m মাইনাস b স্কয়ার বাই কত m1। এতটা করছে কি একটা b স্কয়ার কমন রয়ে গেছে, কমন স্কয়ার কত হইছে 1 বাই m মাইনাস 1 বাই m1। এটা যেহেতু ক্ষেত্রফল বের হইছে, আনসারটা হবে বড় ডেল্টা আনসার। ও আনসার এটা শুড নাকি কঠিন লাগছে? একবার ইজি না? হ্যাঁ, ওকে।